আকস্মিক তরুর কণ্ঠে নিষেধাজ্ঞা বাক্যটি শুনে কুশল কিছুটা ভড়কে যায়। সঙ্গে সঙ্গে ওর হাত থেকে ওর ডায়েরিটা মেঝেতে পড়ে যায়। কুশল ডায়েরিটা উঠাতে উঠাতে বলল, সরি, আমি জানতাম না এটা খোলা নিষেধ। আপু কখনো আমাকে এই ডায়েরিটা খুলে পড়তে দেয়নি। এটাতে কি আছে জানতে অনেকবার ওকে অনেক প্রশ্ন করেছিলাম, কিন্তু প্রতিবারই শুধু একটাই জবাব পেয়েছিলাম, এটা তার পার্সোনাল বিষয় আর আমি যেন ভুলেও এই ডায়েরিতে হাত না দেই। এরপর আমি আর কখনো এই ড্রয়ার খুলিনি, আপু মারা যাওয়ার পরেও না। ডায়েরিটা আগের জায়গাতেই রেখে দিন। কুশল ডায়েরিটা উঠিয়ে আগের স্থানে রাখতে নিলে ডায়েরির ভেতর থেকে একটা 6 থেকে 7 ইঞ্চি লম্বা ও চওড়া সাইজের ছবি মেঝেতে পড়ে যায়। ছবিটা উল্টো হয়ে পড়ার কুশল বা তরু কেউ এটা বুঝতে পারছে না কিসের ছবি এটা। কুশল স্বাভাবিকভাবে মেঝের ওপর থেকে ছবিটা উঠায়। ছবির উপরে ভীষণ ধুলা জমে থাকায় চেহারা বোঝাই যাচ্ছে না। কুশল চেহারাটা টেবিলের ওপর রেখে পকেট থেকে রুমাল বের করে ছবিটার উপর থেকে ধুলোগুলো পরিষ্কার করে। পরিষ্কার হওয়ার পর ছবিতে থাকা মানুষটিকে দেখে কুশল অত্যন্ত অবাক হয়ে যায়। তরুণীমা, রাজবীরের ছবি তোমার বোনের ডায়েরির ভাঁজে কি করছে? কোথায় দেখি? এদিকে শব্দ দুখানা উচ্চারণ করে দ্রুত পায়ে কুশলের কাছে এসে দাঁড়িয়ে ওর হাত থেকে ছবিটা নিয়ে নিজে দেখে। তরু কিছু সময় নীরব থাকার পর বলল, এই কারণে আমার এমনটা মনে হয়েছিল সেদিন। মানে? 5 বছর আগে বড় আপু বেঁচে থাকাকালীন যখন আমি প্রথম তার এই ডায়েরিটা হাতে নিয়েছিলাম, তখন ডায়েরির ভাঁজে আমি ওনার ছবিটা দেখেছিলাম। আপু আমার হাতে ওনার ছবি আর আপুর ডায়েরিটা দেখার পর আমার হাত থেকে জিনিস দুটো ছিনিয়ে নিয়েছিল আর অনেকটা রেগে গিয়েছিল। এরপরে আমি আর আপুর ডায়েরিতে হাত দেইনি। সেদিন আপনার কাজিনকে যখন সামনাসামনি, তখন এই কারণেই আমার মনে হয়েছিল যে আমি তাকে এর আগেও হয়তো কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছিলাম না তখন যে ওনাকে আমি কোথায় দেখেছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপুর সাথে ওনার সম্পর্ক কি ছিল? আমাদের এই ডায়েরিটা খুলে দেখা উচিত। হয়তো এই ডায়েরি রাজবীরের ছবির পাশাপাশি আরও এমন কিছু আছে যা থেকে আমরা এটা জানতে পারবো যে তোমার আপুর সাথে রাজবীরের সম্পর্ক কি ছিল। কিন্তু এটা করার কি ঠিক হবে? ধোঁয়াশা ক্লিয়ার করার জন্য আমাদের এই কাজটা করতেই হবে, তরুণীমা। ঠিক আছে। কুশল তরুণীমার হাত ধরে তরুর বিছানায় গিয়ে পাশাপাশি বসে ডায়েরিটা খুলতেই প্রথম পৃষ্ঠা দেখতে পায় বড় বড় অক্ষরে লেখা অরুর জীবনের কিছু স্মরণীয় মুহূর্ত। পরবর্তী পৃষ্ঠায় যেতে যা দেখতে পায় কুশল তা জোরে জোরে পড়তে শুরু করে। 2016 সালের 22শে ডিসেম্বর। আজকের এই দিনটি আমার জীবনে অনেক স্পেশাল। আজকের আমি আমার কর্মজীবনের প্রথম মাসের স্যালারি হাতে পেয়েছি। অর্থের পরিমাণ কম হলেও আমি এই সামান্য অর্থ দিয়ে আমার মা বাবা আর আমার ছোট্ট মিষ্টি বোনের জন্য টুকটাক কিছু কিনতে পেরেছি। মা বাবা সারা জীবন ধরে আমাদের জন্য তাদের সবটা উজাড় করে দিয়েছেন। আজ তাদেরকে নিজের উপার্জিত অর্থ দিয়ে কিছু কিনে দিতে পেরে তাদের মুখে তৃপ্তির হাসি ফুটে থাকতে দেখে আমার মনের ভিতরে কি যে শান্তি কাজ করছিল তা বলে বোঝাতে পারবো না। তাই আজকের এই স্পেশাল মুহূর্তটুকু নিয়ে আমার ডায়েরির পাতায় কয়েক লাইন লিখে রাখলাম। আলহামদুলিল্লাহ। এরপর কুশল আরও কয়েকটা পেজ পাল্টায়, আর প্রতিটা পেজেই অরু নিজের জীবনে স্পেশাল মনে করছে যে দিনের মুহূর্তগুলো, সেগুলো সাল ও তারিখ সহ লিখে রেখেছে। এভাবে আরও কয়েকটা পেজ উল্টে পাল্টে পড়ার পর একটা পেজে এসে কুশল থেকে যায়। সেখানে লেখা ছিল, 2017 সালের 10 ডিসেম্বর। জীবনে সাংবাদিকতার পেশা বেছে নেওয়া কোনো সহজ বিষয় না। সব পেশাতেই নিজের কাজের প্রতি সবার লয়াল থাকা উচিত। যেদিন আমি প্রথম এই পেশায় এসেছিলাম সেদিন আমি নিজের কাছে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমি আমার কাজের প্রতি সব রকম পরিস্থিতিতে লয়াল থাকব। লয়াল থাকতে গিয়ে বেশিরভাগ সময়েই জীবনের মায়া ত্যাগ করে সব রকম তথ্য সংগ্রহ করতে হয়েছে, আর সেই তথ্যগুলো সঠিক হাতে তুলেও দিতে হয়েছে। আমাদের চারপাশে ভালো খারাপ, খুব ভালো, জঘন্যতম খারাপ এমন 4 শ্রেণীর মানুষ বসবাস করে। এদের ভিতর কিছুজন এমন আছে যারা আমাদের সামনে খুব ভালো মানুষের মুখোশ পরে চলাফেরা করবে, আর আড়ালে নিকৃষ্ট রূপ ধারণ করে বিভিন্ন পাপকর্মে লিপ্ত হবে। আর আমরা যেন তাদের কোনোভাবে সন্দেহ করতে না পারি সেদিকেও তারা পুরো সতর্ক থাকবে। এরপর একদিন জানতে পারলাম কয়েক মাস ধরে গ্রামের মেয়েরা হুট করে হারিয়ে যেতে শুরু করেছে। পরবর্তীতে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই নিয়ে আমার মনে বড় ধরনের সন্দেহ কাজ করে।
আর আমি মনে মনে ঠিক করি এই জঘন্য কাজের পিছনে যে বা যারা দায়ী তাদের মুখোশ আমি সমাজের সকলের সামনে খুলে ফেলব। এরপর আমি একটা পরিকল্পনা করি, গোপনীয়তা বজায় রেখে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই পরিকল্পনা অনুযায়ী আমি কাজ করে মেয়েদের উধাও হয়ে যাওয়ার বিষয়ে সম্পূর্ণ তথ্যগুলো সংগ্রহ করতে সক্ষম হই। প্রমাণ হিসেবে আমার কাছে একটা ভিডিও ক্লিপ ছিল যেখানে আমি রেকর্ড করেছিলাম শহর থেকে অনেক দূরে একটা গহীন জঙ্গলের ভিতর পোড়া বাড়িতে কিছু অসহায় মেয়েকে হাত পা মুখ বেঁধে ফেলে রাখা হয়েছে। সেই সময় চৌধুরী গ্রুপ অফ কোম্পানির বর্তমান সিইও মিস্টার সাইমন চৌধুরীর ছোট ভাই রিজভী চৌধুরীর একমাত্র ছেলে রাজবীর চৌধুরী তার কিছু সহচরদের সাথে নিয়ে সেখানে এসে সেই অসহায় মেয়েগুলোর উপর নির্মমভাবে অত্যাচার করে। এমন দৃশ্য দেখে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম, কারণ এই চৌধুরী পরিবারের সাথে পারিবারিক আর ব্যবসায়িক দিক থেকে আমাদের মাঝের বন্ডিংটা যথেষ্ট ভালো ছিল। বিগত বছরগুলো ধরে আমি আর আমার পরিবার এমন নিকৃষ্ট মানুষের সাথে উঠা বসা করে এসেছি ভাবতেই আমার সর্বশরীর রাগে ঘৃণায় রি করে উঠেছিল। সেদিন আমি ভিডিও ফুটেজটি নিয়ে সাবধানতার সাথে বাড়ি ফিরে আসি। এরপর খুব ভালোভাবে খোঁজখবর নেওয়ার পর জানতে পারি যে রাজবীর চৌধুরী লোক লাগিয়ে বিভিন্ন অজপাড়া গা থেকে গরিব অসহায় মেয়েদের ভালো কাজ দেওয়ার লোভ দেখিয়ে শহরে আনতেন আর তাদের এভাবেই গুম করে দিতেন। আর এত বড় পাপ কাজের পিছনে যে তিনি দায়ী তার সম্পর্কে কেউ যেন কখনো বিন্দুমাত্র সন্দেহ করতে না পারে সেই ব্যবস্থাও করে রাখতেন। আজ সকালে আমি সেই ভিডিও ফুটেজটি আর সংগ্রহ করা বাকি তথ্যগুলো নিয়ে অফিসে গিয়ে আমার বসের সাথে পার্সোনালি কথা বলি। বস মনোযোগ সহকারে আমার সব কথাগুলো শোনার ও ভিডিও ফুটেজটি দেখার পর আমাকে অবাক করে দিয়ে বললেন আমি যেন এই বিষয় নিয়ে আর ঘাটাঘাটি না করি। রাজবীর চৌধুরী অনেক বড় মাপের মানুষ, বড় বড় মন্ত্রী পুলিশ অফিসারদের তিনি কিনে নিয়েছেন আর অত্যন্ত নিপুণতার সাথে বহু বছর ধরে তিনি এই কাজটি করে আসছেন। এর আগেও নাকি আরও একজন পুরুষ সাংবাদিক রাজবীর চৌধুরী এই কাজের সম্পর্কে নানান প্রমাণ সংগ্রহ করেছিল, কিন্তু 2-3 দিনের মাথায় গলির নর্দমায় তার গলাকাটা লাশ পাওয়া গিয়েছে। সেই সাংবাদিক তো নিজের জীবন হারিয়েছেই, তার পাশাপাশি যে কাজের জন্য তার পরিণতি অমন হয়েছিল সেই কাজের সব প্রমাণ খুব যত্ন সহকারে রাজবীর চৌধুরী মুছে ফেলেছিলেন। আমি যে তার কাজের এত বড় প্রমাণ সংগ্রহ করেছি আর এই প্রমাণ যদি আমার চ্যানেল থেকে প্রচার করা হয় তবে তিনি আমাদের সকলকেই পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করে দিবেন। আমি বসকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এখন যদি আমরা রাজবীর চৌধুরীর এই পাপ কাজকে দমিয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ না করি তাহলে আগামী বছরগুলোতে যে আমাদের ঘরের মা বোনেরা তার শিকার হবেন না তারই বাকি নিশ্চয়তা আছে। কিন্তু বস আমার কোনো কথা শুনেননি। আমি রাগের বশে তাকে বলে দিই আপনারা এই অন্যায় মুখ বুজে সহ্য করলেও আমি করব না। তখন বস আমায় বললেন আমি যেন তার কাছে রিজাইন লেটার জমা দিয়ে তারপর যা করার করি। আমিও তাই রিজাইন লেটার জমা দিয়ে আজ বাসায় চলে এসেছি। 2 দিন পর আমার ছোট বোন তরুণীমা এঙ্গেজমেন্টের অনুষ্ঠান আছে। অনুষ্ঠানের দিন রাজবীর চৌধুরী সহ শহরের নাবিগড়ি শত শত মানুষ উপস্থিত হবেন আর সেদিন সবার সামনে আমি এই ভিডিও ফুটেজটি বড় পর্দায় প্লে করব। তখন রাজবীর চৌধুরীর আর করার মতো কিছুই থাকবে না। কুশল এরপরে পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখে আর কিছুই লেখা নেই সেই পৃষ্ঠাগুলোর, সম্পূর্ণ সাদা। তরু স্তব্ধ হয়ে বসে আছে। কুশল বলল এর মানে তোমার বোনের মৃত্যুর জন্য দায়ী আর কেউ না, রাজবীর নিজেই। আর এই কারণেই 5 বছর আগে রাজবীর কাউকে কিছু না জানিয়ে হুট করেই আমেরিকাতে চলে গিয়েছিল আর 5 বছর ধরে সেখানেই থেকেছে সে। কুশল আর তরুণীমা ওরও রুমের বিছানায় পাশাপাশি বসে আছে। সে সময় কুশলের ফোন বেজে ওঠায় দুজনের ধ্যান ভাঙে।
কুশল বিছানা থেকে নেমে প্যান্টের পকেট থেকে ফোন বের করতে দেখে তাহির নাম্বার থেকে কল এসেছে। তরুণিমা উৎসুক নয়নে কুশলের দিকে তাকিয়ে আছে। কুশল কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে তাহির শান্ত স্বরে বলল, বাবা মা আজই হয়ে গিয়েছে ভাই। এমন একটা মুহূর্ত তাহিরের মুখে এরূপ খুশির সংবাদ শুনে কুশলের ঠোঁটে হালকা হাসির রেখা ফুটে ওঠে। কুশল শান্ত স্বরে বলল, আমাদের আর সময় নষ্ট করলে চলবে না তাহির। তুমি আঙ্কেল আন্টিকে নিয়ে আগামীকাল বিকালেই আমাদের বাসায় চলে এসো। আর আমি নীলাদ্রের ঠিকানা তোমাকে মেসেজ করে বলে দিচ্ছি, আসার পথে ওকেও পিক করে নিও। ঠিক আছে। এরপর তাহির কল কেটে দেয়। কুশল তরুণীমাকে নিজের দিকে উৎসুক নয়নে তাকিয়ে থাকতে দেখে ও সামনে গিয়ে দাঁড়িয়ে ওর ডান কাঁধে এক হাত রেখে শান্ত স্বরে বলল, তরুণীমা, মন খারাপ করে বসে থেকো না। আমাদের আগামীকাল সকালের ভিতরেই বাসায় ফিরতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। সন্ধ্যা আর নীলাদ্রের বিয়ের দিন তারিখ চূড়ান্ত করতে হবে। আর ওদের বিয়ের দিন থেকেই শুরু হবে প্রতিশোধের এক রক্তক্ষয়ী খেলা। তরুণীমা কুশলের হাতে নিজের কাঁধের উপর থেকে সরিয়ে নিজের গালের উপর রেখে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। কুশলের সাথে কথা বলা শেষ করে তাহির বিছানা বসেছিল। সেই সময় হুমায়রা তাহিরের রুমে প্রবেশ করে ওর সামনে এসে বুকের উপর দু হাত ভাঁজ করে দাঁড়িয়ে তাহিরের উপর নিজের তীক্ষ্ণ দৃষ্টি স্থির করে। তাহির হুমায়রার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, কিছু বলবি? এত সহজেই আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলে? বিষয়টা কেন যেন হজম করতে কষ্ট হচ্ছে আমার। আসলে কি বলতো, তোর প্রতি আমার একটু দয়া কাজ করলো। দয়া মানে? এই যে আমাকে নিজের করে পাওয়ার জন্য সেই সুদূর কানাডা থেকে বাংলাদেশে আসলি, আসার পর থেকে সুপারগুলোর মতো আমার সাথে সারাক্ষণ চিপকে থাকছিস। আমি অসুস্থ হয়ে খুব যত্ন করে আমার সেবা যত্ন করছিস। আমার বাবা মায়ের স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদের থেকে আমার অসুস্থতার কথা লুকিয়ে মিথ্যা বলেছিলি। তোর এসব কাজ দেখে আমার তোর প্রতি ভীষণ দয়া কাজ করলো। তাই মা যখন বলল তোর সাথে আমার বিয়ে দেওয়ার খুব ইচ্ছে, তখন তার কথা আর ফেললাম না। তাহিরের কথাগুলো শুনে হুমায়রার হাস্যোজ্জ্বল মুখশ্রীতে মলিনতার কালো মেঘ ছেয়ে গেল। কিছু সময় নীরব থাকার পর হুমায়রা জিহ্বার অগ্রভাগ দিয়ে আলতোভাবে ওর শুকিয়ে আসা ঠোঁটদ্বয় ভিজিয়ে দিয়ে জোরপূর্বক ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, ও আচ্ছা, তো তুমি তাহলে শুধুমাত্র খালার মন রাখতে আমায় বিয়ে করার জন্য রাজি হয়েছো? আমার প্রতি দয়া দেখানোর জন্য? আমিও কত বোকা জানো। কিছু সময়ের জন্য ভেবেই নিয়েছিলাম তুমি হয়তো আমায় ভালোবাসো, অনুভূতিগুলো উপলব্ধি করতে পেরেছো, তাই বিয়ের জন্য রাজি হয়েছো। যাই হোক, এখন বিষয়টা ক্লিয়ার করে দিলে ভালো লাগছে এটা। তো তুই কি এখন চিন্তা করছিস যে আমাকে আর বিয়ে করবি না? না, আমি এমনটা চিন্তা করছি না। এই বিয়ে অবশ্যই হবে। হয়তো তুমি এখন আমার ভালোবাসা উপলব্ধি করতে পারছো না, তবে আমি জানি একদিন এমন পরিস্থিতি আসবে যখন তুমি চিৎকার করে বলবে যে তুমি আমায় ভালোবাসো। তখন হয়তো আমি তোমার ভালোবাসা উপলব্ধি করার মতো অবস্থাতেই থাকবো না। এ বলে হুমায়রা তাহিরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এক ছুটে রুম থেকে বেরিয়ে যায়। তাহিরের রুম থেকে বের হতেই হুমায়রা চোখের বাঁধ ভেঙে অঝরে নোনা জল ঝরতে শুরু করে। হুমায়রার বলার শেষ কথাগুলো কেন যেন তাহিরকে স্তব্ধ করে দিয়েছে। কুশল আর তরুণীমা ওর রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে আসতে আসতে লক্ষ্য করে ড্রয়িং রুমের সোফায় তরুণীমার বাবা মা সন্ধ্যা নীলাদ্র বসে আছে। কুশল তরু ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। কুশল শান্ত স্বরে নীলাদ্রকে উদ্দেশ্য করে বলল, আরে তুমি কখন আসলে? এই তো একটু আগে। সন্ধ্যা তো বলেছিল তোমরা এখানে আসার পথে আমাকে পিক করবে, তাই আমি অপেক্ষা করছিলাম। দেখলাম তোমরা আসলে না, তখন সন্ধ্যার সাথে কথা বলে জানতে পারলাম তোমরা অলরেডি চলে এসেছো। তাই ওর থেকে ঠিকানা নিয়ে আমি নিজ থেকে চলে আসলাম। আসলে ভাইয়া, আপনাকে পিক করার কথা আমি সন্ধ্যাকে তো বলেছিলাম ঠিকই, কিন্তু তাড়াহুড়োর বসে ওনাকে বলার কথা স্মরণ ছিল না। আচ্ছা ঠিক আছে ভাবি, সমস্যা নেই। এরপর কুশল তরুণীমা সোফায় বসে ওদের সবার সাথে আড্ডায় অংশগ্রহণ করে। কিছু সময় পর তরুণীমা ওর মা তমালিকাকে বলল, মা, তুমি তো বলছিলে অনাথ আশ্রমের বাচ্চাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করবে, কিন্তু আগামীকাল সকালেই আমাদের বাড়িতে ফিরতে হবে। বিকেলবেলা সৌহার্দ্য ভাইয়া সপরিবারে আমাদের বাড়িতে আসবেন সন্ধ্যাকে দেখে বিয়ের দিন তারিখ চূড়ান্ত করতে। বাড়িতে তো অনেক কাজও আছে, তাই বলছিলাম কি ওদের বিবাহ কার্য সম্পন্ন হলে
পর আরেক দিন এসে অনাথ আশ্রমের বাচ্চাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করব। কি বলো? আচ্ছা ঠিক আছে রে মা, তুই যেমনটা বলবি তেমনটাই হবে। এরপর আরও বেশ কিছু সময় আড্ডা দেওয়ার পর সৌহার্দ্য বলল, তোমাদের সবার সাথে এতটা সময় ধরে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো, কিন্তু এখন আমাকে উঠতে হবে, বুঝলে? সে কি বাবা, এই প্রথম তুমি আমাদের বাসায় আসলে, শুধু নাস্তা করে কি যেতে দেই বলো? রাতের খাবার খেয়ে তারপর না হয় চলে যেতে। না আন্টি, এতটুকু সময়ে যে আদর যত্ন করলেন এতেই আমি অনেক খুশি। এখন আমাকে এখান থেকে সরাসরি ক্লিনিকে যেতে হবে, সেখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, তো তাই বিয়ের পর সন্ধ্যার সাথে আরেকদিন আপনাদের বাসায় ঘুরতে আসব। তখন কবজি ডুবিয়ে ভুরিভোজ করা যাবে, কেমন? ঠিক আছে বাবা। চলো, আমি তোমায় গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি। আচ্ছা ভাইয়া, চলুন। অতঃপর কুশল আর সৌহার্দ্য দুজনে সোফা ছেড়ে উঠে মূল দরজার দিকে অগ্রসর হতে শুরু করে। শিকদার ভিলার মূল দরজা পেরিয়ে বাইরে আসতে কুশল সৌহার্দ্যের পিঠে বেশ জোরে একটা চাপড় দিয়ে বলল, নতুন পরিচয় পেয়ে দেখছি তোর কিছুটা হলেও উন্নতি হয়েছে। কোন দিক থেকে উন্নতি হলো আমার আবার? এই যে আমাকে এই প্রথম ভাইয়া বলে সম্বোধন করলি। যেহেতু তুই আমার হবু বউয়ের বড় ভাই হোস, তাই এতটুকু সম্মান পাওয়ার তোর প্রাপ্য। কিন্তু যাই বলিস না কেন, সবার সামনে তোকে তুমি সম্বোধন করে কথা বলার বিষয়টা আমার কাছে ভীষণ কঠিন লেগেছে। সৌহার্দ্যের এরূপ কথাগুলো শুনে কুশল শব্দ করে হেসে ওঠে। এরপর ওরা পার্কিং সাইডে চলে আসে। সৌহার্দ্য গাড়িতে উঠে হাসি মুখে কুশলকে বিদায় জানিয়ে গাড়ি স্টার্ট করে। সৌহার্দ্য গাড়ি নিয়ে চোখের আড়াল হতেই কুশলও বাড়ির ভেতরে যাওয়ার পথে অগ্রসর হয়। পরের দিন সকালবেলা কুশল সন্ধ্যা তরুণিমা শিকদার ভিলা থেকে বেরিয়ে পড়েছে চৌধুরী মেনশনে যাওয়ার উদ্দেশ্যে। বেশ লম্বা সময় ধরে জার্নি করার পর ওরা চৌধুরী মেনশনে এসে পৌঁছায়। সন্ধ্যা আর তরুণিমা গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। কুশল গাড়ি পার্কিং সাইডে রাখতে চলে যায়। সন্ধ্যা তরুণিমা বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখে বাড়ির বাকি সদস্যরা ড্রয়িং রুমে সোফায় বসে গল্প করছে। ওদের সবাই নিজের চোখের সামনে হাসি খুশিভাবে গল্প করতে দেখে সন্ধ্যার ভিতর প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। সন্ধ্যা ধীর স্বরে বলল, ইচ্ছে করছে এক্ষুনি এদের সবার শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিই, জ্বলে পুড়ে ছাই হয়ে যায় যেন সবগুলো। নিজেকে নিয়ন্ত্রণ করো সন্ধ্যা। এত সহজ পদ্ধতি অবলম্বন করে এদের মারলে চলবে না। এদের পাপ কর্মের জন্য খুবই নির্মম ও যন্ত্রণাদায়ক মৃত্যু পাবে এরা। তাই যেন হয় ভাবি, তাই যেন হয়। অতঃপর তরুণিমা সন্ধ্যা নিজেদের মুখশ্রীতে জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে ওদের সবার সাথে কুশল বিনিময় করে নিজ নিজ রুমে চলে যায়। বিকেলবেলা ড্রয়িং রুমে একপাশে সোফায় তাহির, হুমায়রা, সৌহার্দ্য, তাহিরের বাবা মা বসে আছে। অন্য পাশে সোফায় চৌধুরী পরিবারের সদস্যরা সবাই বসে আছে। সেই সময় সাইমন শান্ত স্বরে তাহিরের বাবা তমিজ তালুকদারকে উদ্দেশ্য করে বললেন, আমি তো এটা ভেবে চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কার না কার সাথে কুশল আমার মেয়ের বিয়ে চূড়ান্ত করেছে, তার পরিবারের সাথে আমাদের পরিবারের স্ট্যাটাস যাবে কিনা। এখন আপনার ছেলের সাথে সন্ধ্যার বিয়ের কথা চূড়ান্ত করেছে দেখে ভীষণ ভালো লাগছে। আমাদের পরিবারের স্ট্যাটাস আর আপনার পরিবারের স্ট্যাটাস একই। আসলে স্ট্যাটাসটা সমান না হলে সম্পর্কের বন্ধন মজবুত হয় না বলে আমি মনে করি। সাইমনের এরূপ কথাগুলো শুনে তমিজ ও রেবেকা তালুকদার সহ কুশল, সৌহার্দ্য, তাহির, হুমায়রা এরা সকলেই যে ভীষণ অসন্তুষ্ট হয়েছেন তার ছাপ এদের সকলের চেহারাতে হালকাভাবে ফুটে উঠেছে। তবু এরা সকলে ওদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে। রেবেকা এই বিষয়টাকে এখানে শেষ করতে হাসি মুখে বললেন, এবার আমার ছোট বৌমার চাঁদ পানা মুখশ্রী দেখার সৌভাগ্যর ব্যবস্থা করুন মিসেস চৌধুরী। আমি এক্ষুনি সন্ধ্যাকে নিয়ে আসার ব্যবস্থা করছি। এই বলে সাবরিনা বসা অবস্থা থেকে উঠে দাঁড়াতেই দেখলেন তরুণিমা সন্ধ্যাকে নিয়ে এদিকে আসছে। ওদের দেখা মাত্র সাবরিনা আবারও আগের স্থানে বসতে বসতে বললেন, ওই তো মেজো বৌমা সন্ধ্যাকে নিয়ে আসছে। সাবরিনার কথা শোনা মাত্র উপস্থিত সবাই এদিকে লক্ষ্য করে। লাল পাড়ের গাঢ় সবুজ রঙের একটি শাড়ি বাঙালিয়ানা পদ্ধতিতে পরে মাথায় ঘোমটা টেনে রেখেছে সন্ধ্যা। এছাড়া লাল সবুজের সংমিশ্রণে 2 হাত ভর্তি কাঁচের চুড়িও পরে আছে সে। সন্ধ্যার এই বাঙালি বউয়ের মতো সাজ দেখে সৌহার্দ্যের দৃষ্টি সন্ধ্যার উপর পুরোপুরিভাবে স্থির হয়ে যায় যেন। তরুণিমা সন্ধ্যাকে নিয়ে একেবারে সৌহার্দ্যের সামনাসামনি সোফায় বসিয়ে দিয়ে ওর পাশে নিজেও বসে পড়ে। রেবেকা শান্ত স্বরে বললেন, দেখি মা, মুখখানা তোলো। সন্ধ্যা ঠোঁটে লজ্জা মাখানো হাসির রেখা ফুটিয়ে তুলে মুখ তুলে তাকায়। রেবেকা হাসি মুখে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কারো নজর না লাগুক। সৌহার্দ্যের ঠোঁটের কোণে হাসি লেগে আছে।
রেবেকা নিজের হাতে থাকা স্বর্ণের বেশ মোটা একজোড়া বালা খুলে বসা অবস্থা থেকে উঠে সন্ধ্যার সামনে দাঁড়িয়ে খুব যত্ন সহকারে ওর হাতে পরিয়ে দিয়ে ওর থুতনি স্পর্শ করে নিজের ঠোঁটে সে আঙুল ছুঁয়ে হাসি মুখে বললেন, মেয়ে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে আমার ছোট ছেলের বউ বানিয়ে নিয়ে যেতে। রেবেকার এত নিখুঁত অভিনয় দেখে তাহির আর হুমায়রা কিছুটা অবাক হয়ে বটে। ওদের মনে হয় সৌহার্দ্য হয়তো সত্যি ওদের পরিবারের সদস্য। রেবেকা সত্যি সৌহার্দ্যকে নিজের ছোট সন্তান বলে মেনে নিয়েছেন। এরপর ওরা আরও কিছু সময় কথাবার্তা বলে 6 দিন পর যে শুক্রবার পড়ছে সেই দিনই সৌহার্দ্য আর সন্ধ্যার বিবাহ কার্য সম্পন্ন করবেন বলে চূড়ান্ত করেন। এদিকে নিজের রুমে বিছানায় তরুণিমার সাথে বসেছিল সন্ধ্যা। সে সময় কামিনী সন্ধ্যার রুমে প্রবেশ করে বিনুনি নাড়াতে নাড়াতে বলল, কি নিয়ে কথা বলছো তোমরা? 6 দিন পরেই তো সন্ধ্যার বিয়ে, হাতে তো আমার সময় খুবই কম, তাই ওর জুয়েলারি, মেকআপ আইটেম আর লেহেঙ্গা শাড়িগুলো কোথায় থেকে কিনলে ভালো হবে সেই সব নিয়ে কথা বলছিলাম আমরা চাচি। ও আচ্ছা, যাই হোক, যেটা বলার জন্য এসেছিলাম সেটা বলি। তোমরা যেহেতু বিয়ের কেনাকাটার বিষয় নিয়েই আলোচনা করছো, তাই আমার জন্য কসমেটিক্স থেকে শুরু করে জুয়েলারি, শাড়ি, এগুলোর জন্য সব থেকে বেস্ট যেগুলো সিলেক্ট করার দায়িত্ব আমি তোমাদের দিচ্ছি। আমার একমাত্র ভাতিজির বিয়ে বলে কথা, তাই বিয়েতে উপস্থিত সবার মধ্যে আমাকে সব থেকে সুন্দর লাগতে হবে। যথাসময়ে আমার জিনিসগুলো আমি পেয়ে যাই। ঠিক আছে চাচি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, সব থেকে বেস্ট জিনিসগুলো আমরা আপনাকেই দিব। ঠিক আছে, এসব পরেই দেখা যাবে। এ বলে কামিনী সন্ধ্যার রুম থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা কিছুটা বিরক্তি নিয়ে বলল, ভাবি, তুমি এই শয়তান মহিলার জন্য কেনাকাটা করার দায়িত্ব কেন নিলে? উনি কি আমাদের নিজের কাজের লোক মনে করেছেন নাকি? সন্ধ্যা, কি করছো? আস্তে কথা বলো। সন্ধ্যা নিজের রাগ বিরক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ধীর স্বরে বলল, আমার এদের কাউকে সহ্য হচ্ছে না, বিশ্বাস করো ভাবি। বুঝতে পারছি। এ বলে তরুণিমা বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে উকি মেরে চারপাশ ভালোভাবে দেখে রুমের দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে আবার সন্ধ্যার পাশে গিয়ে বসে বলল, কামিনী চাচির কোন আচরণটা তোমার সব থেকে বিরক্ত লাগে? উনি পুরো মহিলাটাই আমার কাছে বিরক্তিকর, কারণ আলাদা করে কিছু বলার নেই। আচ্ছা, আমি একটা উদাহরণ দেই। এই যে উনি সব সময় বিনুনি নাড়াতে নাড়াতে প্রতিটি কথা বলেন, আমার ইচ্ছে করে ওনার বিনুনিটা ধরে গোড়া থেকে একদম খাচ করে কেটে দেই, বা এমন কিছু করি যেন ওনার মাথার সব চুল পড়ে যায়, উনি পুরোপুরি ভাবে টাকলু কাকুদের মতো দেখতে হয়ে যান। তরুণিমার এমন কথা শুনে না চাইতেও সন্ধ্যা শব্দ করে হাসতে শুরু করে। তো সন্ধ্যাকে হাসতে দেখে তরুর ঠোঁটেও হাসির রেখা ফুটে ওঠে। কিছু সময় পর সন্ধ্যা হাসি থামিয়ে ভাবুক স্বরে বললেন, ওনার নিজের সৌন্দর্য নিয়ে অধিক বড়াই করা বিষয়টা আমার ভীষণ বিরক্ত লাগে ভাবি। এখন তুমি আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দাও তো। কি প্রশ্ন? শিকার যদি স্বেচ্ছায় শিকারীর পাতানো ফাঁদে পা দিতে চায়, তখন শিকারীর কি করা উচিত? নিশ্চিন্ত মনে শিকার করা উচিত। এখন থেকে আর মন ঠান্ডা রাখার চেষ্টা করো, এটা ভেবে যে শত্রুপক্ষ আমাদের প্রতিশোধ নেওয়ার রাস্তা নিজ হাতে খুলে দিয়েছেন। মানে তুমি কি বলতে চাইছো ভাবি? তোমার সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। নীলাদ্র ভাইয়াকে কল করো। এখন? কিন্তু কেন? আহা, বাড়তি প্রশ্ন না করে যেটা করতে বলছি সেটা করো, তারপর সব বুঝতে পারবে। সন্ধ্যা আর কথা না বাড়িয়ে নীলাদ্রকে কল করে। তরুণিমা বলল, ইয়ারফোন লাগাও। সন্ধ্যা বালিশের পাশ থেকে ইয়ারফোনটা নিয়ে ফোনে সেট করে। এরপর ওরা দুজনে দুটো লাইন নিজেদের কানে লাগায়। নীলাদ্র কল রিসিভ করতেই তরুণিমা ইয়ারফোনের স্পিকারটা মুখের কাছে নিয়ে বলল, নীলাদ্র ভাই, আমি তরুণিমা বলছি। ভাবি, আপনি? সন্ধ্যার ফোন থেকে কল করেছিলেন যে, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। সন্ধ্যা আমার পাশেই আছে। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাকে কল করেছি। ভাবি, বলুন কি বিষয়? তরুর মুখে পুরো পরিকল্পনা শুনে সন্ধ্যা নীলাদ্র দুজন কিছু সময় জন্য স্তব্ধ হয়ে গিয়েছে। তরুণিমা বলল, কি হলো, তোমরা কিছু বলছো না কেন? কিন্তু এতটা রিস্ক নিয়ে কাজগুলো করতে গেলে তো আমরা ধরাও পড়ে যেতে পারি মেজো ভাবি। ধরা পড়ার ভয় মনের ভিতর পুষে রাখলে আমাদের প্রতিশোধের আগুনে আমরাই পুড়ে ছাই হয়ে যাব সন্ধ্যা। ভাবি যে এই পরিকল্পনাটা করেছে তা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে আমাদের শত্রুরা তাদের পাপ কর্মের জন্য উপযুক্ত শাস্তি পাবে। আগে মেজো ভাইয়ের সাথে এই পরিকল্পনার বিষয়ে কথা বলা উচিত আমাদের। তারপর ভাইয়া যদি সম্মতি জানায়, তাহলে এই পরিকল্পনা চূড়ান্ত করতে হবে।
তুমি নিশ্চিন্ত থাকো সন্ধ্যা, আমি তোমার মেজো ভাইয়ার সাথে কথা বলবো এই বিষয়ে, আর আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারি যে তিনি দ্বিমত পোষণ করবেন না। আর নীলাদ্র ভাইয়া, আপনাকে যেই কাজ করতে বললাম সেটা দ্রুত করার ব্যবস্থা করুন। ঠিক আছে ভাবি। এরপর নীলাদ্র কল কেটে দেয়। তরুণীমা শান্ত স্বরে সন্ধ্যাকে উদ্দেশ্য করে বলল, পরিস্থিতি যতই বেগতিক হোক না কেন, সন্ধ্যা সকলের সামনে নর্মাল থাকার চেষ্টা করবে। নিজের রাগ আবেগকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো। আমি চেষ্টা করব ভাবি। গুড গার্ল। আচ্ছা শোনো, এখন এইসব নিয়ে কোনো চিন্তা করো না। সামনে তোমার বিয়ে, সেটাও তোমার ভালোবাসার মানুষের সাথে, তাই বিয়েতে ফোকাস করো। পুরো বিষয়টা খুব সাবধানতার সাথে আমি হ্যান্ডেল করে নিব। ঠিক আছে ভাবি। এরপর তরুণীমা সন্ধ্যার রুম থেকে বের হয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। তালুকদার ভিলার ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন তমিজ, রেবেকা আর হুমায়রা। সেই সময় তাহির ড্রয়িং রুমে এসে সোফায় বসতে বসতে বলল, মা বাবা, আমি চাই আগামী 2 দিনের ভিতর আমার আর হুমায়রার বিবাহ কার্য সম্পূর্ণ হোক। তাহিরের এরূপ কথা শুনে হুমায়রা শান্ত দৃষ্টি নিয়ে তাহিরকে একবার দেখে সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেয়। হুমায়রার এই চাউনিতে যেন প্রাণ নেই। বিয়ে যত ভালো লাগা, অনুভূতি, উত্তেজনা হুমায়রার মনে কাজ করছিল, একদিন আগে পর্যন্ত তার কিঞ্চিত পরিমাণ ছাপও যেন এখন ওর মুখশ্রী জুড়ে দেখা যাচ্ছে না। রেবেকা বললেন, এত তাড়াহুড়ো করলে কি চলে রে বাবা? তুই আমাদের একমাত্র ছেলে, আর হুমায়রার মা বাবাও তো ওর বিয়ে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন আছে। শুরুতেই তো বলেছিলাম পারিবারিকভাবে বিয়ে হবে, আর একান্তই যদি জাঁকজমকপূর্ণ পরিবেশের মাঝে মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছে তাদের থাকে, তাহলে খালাকলুকে বলে দাও মেয়ের জন্য অন্য ছেলের সন্ধান করতে। তাহিরের এমন প্রত্যুত্তর শুনে হুমায়রার কান্না, খারাপ লাগাগুলো যেন ওর গলায় দলা পেকে আসে। হুমায়রা ওর খারাপ লাগাগুলোকে এক ঢোকে গিলে নিয়ে জোরপূর্বক হাসি দিয়ে বলল, খালা, আমিও চাই না এত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়েটা করতে। তাই যেমনটা বলছে তেমনটাই করুন আপনারা। কিন্তু কোনো কিন্তু না খালা। আচ্ছা ঠিক আছে, যেমন তোমাদের ইচ্ছে। আমি তোমার বাবা মাকে আজই বলে দিচ্ছি, তারা যেন পরশু সকালের ভিতরে বাংলাদেশে আসতে পারে। আচ্ছা। এই বলে হুমায়রা সোফা ছেড়ে উঠে সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে উপরে নিজের রুমে চলে যায়। তাহির এক পলক হুমায়রা যাওয়ার পানে তাকিয়ে রয়। রেবেকা উঠে রান্নাঘরে চলে গেলেন। তমিজ শান্ত স্বরে বললেন, বেটা, আমি তোমার বাবা হই ঠিকই, কিন্তু সবসময় তোমার সাথে বন্ধুসুলভ আচরণ করেছি। তোমাকে এমনভাবে শাসন করিনি কখনো যে তুমি আমার কাছে তোমার পার্সোনাল কোনো সমস্যা হলে সেই বিষয়টা লুকিয়ে যাবে। তাই সেই জায়গা থেকেই তোমাকে একটা কথা বলছি, ভালোবাসার মানুষটা যতদিন বেঁচে আছে তোমার কাছে আসে, ততদিন তাকে নিজের সবটা উজাড় করে ভালোবাসবে। কারণ কখন কার মৃত্যুর ঘন্টি বেজে যাবে তা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। ভালোবাসার মানুষটা যখন আমাদের থেকে চিরতরের জন্য দূরে চলে যাবে, যেখানে একবার চলে গেলে আর তাকে ফেরানো সম্ভব হয় না, তখন এটা ভেবে যেন তোমাকে আফসোস করতে না হয় যে তুমি চাইলেই তাকে আর একটু বেশি ভালোবাসতে পারতে, চাইলে তাকে কষ্ট না দিয়ে যত্ন করে আগলে রাখতে পারতে, চাইলেই তাকে এত অবহেলা নাই করতে পারতে। আমার কথাগুলো একটু পজিটিভলি চিন্তা করে দেখো বেটা, কোথাও তুমি এমন কাজ করছো না তো? এ বলে তমিজ সোফা ছেড়ে উঠে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরলেন। তাহির মাথা নিচু করে 2 হাঁটুর উপর 2 হাত রেখে মেঝের উপর দৃষ্টি স্থির করে রাখে। নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির উপর দৃষ্টি স্থির করে রেখেছে হুমায়রা। পরক্ষণে দুচোখ দিয়ে নোনা জল ফেলতে ফেলতে বলল, দুনিয়াটা এমন কেন বলতো, যে যাকে ভালোবাসে তার ভালোবাসা পাওয়ার জন্য কাঙাল হয়ে ঘুরলেও কেন তার ভালোবাসা পায় না? প্রকৃত ভালোবাসার বিনিময়ে কেন তুচ্ছতা ছিল, অবহেলা সহ্য করতে হয়? এই প্রতিচ্ছবি আমাকে একবার ভালোভাবে দেখে বল না তুই, আমি কি খুব অসুন্দর দেখতে? ওর ভালোবাসা পাওয়ার স্বপ্নে একটু একটু মনের ভেতর গেঁথে আসছি, বহু বছর হলো এটা। ওর সামনে ভালোবাসার দাবি নিয়ে কাঙালের মতো ঘুরছি। কখনো কখনো ওর আচরণ, ওর কথা বলার ধরন দেখে মন বলছে আমার ও হয়তো ভালোবাসে আমায়, আমার অনুভূতিগুলো উপলব্ধি করতে পারছে হয়তো। কিন্তু পর মুহূর্তেই ওর ভেতরে এতটা পরিবর্তন কেন আসে? বুকের ভেতরটা ধারালো ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দেওয়ার মতো কথা কেন বলে ও?
আর কি করলেও আমায় বুঝবে বল? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। কথাগুলো বলতে বলতে হুমায়রা সেখানেই মেঝেতে পড়ে হু হু করে কাঁদতে শুরু করে। 2 দিন পর খুব ছোট করে ঘরোয়াভাবে তাহির আর হুমায়রার বিয়ের আয়োজন করেছেন তমিজ তালুকদার। হুমায়রার রুমে ওকে খুব যত্ন সহকারে নতুন বধূর সাজিয়ে দিচ্ছে তরুণীমা আর সন্ধ্যা। গাঢ় লাল রঙের বেনারসি শাড়ির সাথে হালকা সাজ আর হালকা গহনা পরিয়ে দেওয়ার পর হুমায়রাকে কোনো অপ্সরাদের থেকে কম মনে হচ্ছে না। সন্ধ্যা হুমায়রার মুখোমুখি বসে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, এত সময় নিয়ে এত সুন্দর করে সাজিয়ে দিলাম তোমায়, এখন তো মনে হচ্ছে আমাদের সব পরিশ্রম বৃথা গেল। হুমায়রা অবাক দৃষ্টি নিয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, মানে? আগে এই প্রশ্নের উত্তর দাও, তাহির ভাইকে তো তুমি ভালোবাসো তাই না? হুমায়রা ছোট করে একবার নিঃশ্বাস ফেলে অত্যন্ত ধীর স্বরে বলল, আমি আমার সবটা উজাড় করে ওকে ভালোবাসলে ওর কাছে না আমার মূল্য আছে, আর না আমার ভালোবাসার কোনো মূল্য আছে। সন্ধ্যা হুমায়রার কথাগুলো স্পষ্টভাবে শুনতে না পেরে বলল, কি বললে? ভালোবাসি তো, কিন্তু তোমাকে দেখে মনেই হচ্ছে না যে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে আজ নিজের করে পাবে। মনে হচ্ছে কি তোমাকে জোর করে বেঁধে কোনো বুড়ো পেট মোটা টাকলু দাদুর সাথে বিয়ে দেওয়া হচ্ছে। সন্ধ্যার এমন কথা শুনে শত মন খারাপের মাঝেও হুমায়রার মুখে হাসি ফুটে ওঠে। সন্ধ্যা হাসি মুখে বলল, ইস, হাসলে কি মিষ্টি লাগে তোমায়। এই হাসিটাই তো এত সময় মিস করছিলাম। সব সময় এভাবে হাসি খুশি থাকবে, বুঝলে? নয়তো পরে যদি আবারও দেখেছি মুখটাকে বাংলার পাঁচের মতো চুপসানো অবস্থায় রেখেছ, তাহলে সত্যি সত্যি তাহির ভাইয়ের জায়গায় কোনো বুড়ো দাদুকে বসিয়ে দেব। হাসলে কিন্তু তোমাকেও ভারী মিষ্টি লাগে সন্ধ্যা। সন্ধ্যা ওর সামনে থাকা চুলগুলো হাত দিয়ে পেছনে সরিয়ে দিয়ে একটু ভাব নিয়ে বলল, আমি জানি। সন্ধ্যা নিচ থেকে একবার ঘুরে এসো আর দেখো আমাদেরকেও খুঁজতেছি কিনা। আচ্ছা মেজো ভাবি। এ বলে সন্ধ্যা বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে যায়। তরুণীমা হুমায়রার মাথার উপর থাকা ওড়নাটায় লাস্ট পিনটা সেট করে দিয়ে ওর সামনে এসে বসে শান্ত স্বরে বলল, হুমায়রা, তুমি কোন বিষয় নিয়ে আপসেট হয়ে আছো? হুমায়রা তরুর দিকে শান্ত দৃষ্টি স্থির করে রেখেছে। আজ প্রথম সে তরুকে এতটা কাছে থেকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। তরু হুমায়রার হাতের উপর হাত রেখে বলল, তুমি চাইলে আমাকে তোমার খারাপ লাগার কারণগুলো শেয়ার করতে পারো। হয়তো আমি তা কমিয়ে দেওয়ার মতো কোনো ব্যবস্থা করতে পারবো না, তবু বলবো নিজের বিষয়ে নিজের ভেতরে পুষে রেখে যন্ত্রণা সহ্য করার থেকে বিশ্বাসযোগ্য কারোর কাছে শেয়ার করা ভালো। এতে খারাপ লাগা একটু হলেও কমে যায়, বুকের ভেতরটা হালকা অনুভব হয়। তুমি ভীষণ রকম সৌন্দর্যের অধিকারী, তা কি তুমি জানো তরুণীমা? তোমার সম্পূর্ণ মুখশ্রী জুড়ে ভীষণ মায়া মিশে আছে। একবার যে তোমার দিকে গভীর দৃষ্টি নিয়ে তাকাবে, তার পক্ষে তোমার মায়া কাটিয়ে ওঠা সহজ হবে না। হুমায়রার এমন কথায় তরু বেশ অবাক হয়। হুমায়রা আবারও বলল, তাই হয়তো দীর্ঘ 5 বছর ধরে তোমার থেকে দূরে থেকেও তাহির তোমার মায়ায় আজও কাটিয়ে উঠতে পারেনি। এই কারণেই হয়তো আমার সৌন্দর্য, আমার ভালোবাসা, আমার পাগলামো, আমার যত্ন এগুলোর চোখেই পড়ে না। আমাকে অবহেলা করতে, বুকের ভেতরটা ধারালো ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দেওয়ার মতো কথা বলতে ওর একটুও বাধে না। তুমি জানো তরুণীমা, তাহির আমাকে বিয়ে করছে শুধুমাত্র খালার মন রাখতে। আমাকে বিয়ে সে দয়া দেখাচ্ছে, এই কথাও সে নির্দ্বিধায় আমায় বলেছে। আমিও কত বোকা ছিলাম, মাঝে মাঝে ওর কিছু কাজকে ভালোবাসার অংশ মনে করতাম আমি। এ বিয়ে নিয়ে আমার আর মনে কোনো আনন্দ কাজ করছে না। তবে এটা আমি বুঝতে পারছি যে তাহির এখনো তোমায় ভালোবাসে। তোমাকে ভুলে আমাকে ভালোবাসা ওর পক্ষে আদর কখনো সম্ভব হবে কিনা আমি জানি না। তরুণীমা নীরব শ্রোতার মতো হুমায়রার প্রতিটা কথা শুনল। হুমায়রার চোখ দিয়ে অঝোর ধারায় নোনা জল গড়িয়ে পড়ছে। কিছু সময় পর তরুণীমা কোনো প্রত্যুত্তর না করেই বিছানা থেকে রুম থেকে বের হয়। হুমায়রা অশ্রুসিক্ত নয়নে তরু যাওয়ার পানে তাকিয়ে রয়। কুশল আর নীলাদ্র যত্ন সহকারে তাহিরকে বরের বেশে সাজিয়ে দিচ্ছে। সে সময় তরুণীমা তাহিরের রুমের দরজার সামনে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, কুশল, নীলাদ্র ভাইয়া, আপনারা দুজন রুম থেকে বের হন কিছু সময়ের জন্য। আকস্মিক তরুর এমন কথা ওরা তিনজনই বেশ অবাক হয়। কুশল তরুর সামনে এসে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, কি হয়েছে তরুণীমা, কোনো সমস্যা কি? দয়া করে কোনো প্রশ্ন না করে দুজনেই রুম থেকে বের হন, আমার তাহিরের সাথে কিছু পার্সোনাল কথা আছে। তরুর এরূপ কথা শুনে কুশল আর নীলাদ্র আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়। তরুণীমাদের মুখের উপর
ভেতর থেকে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। নীলাদ্র কুশলের কাঁধের হাত দেখে ভাবুক স্বরে বলল, কিরে, ভাবি তো আমাদের মুখের উপর দরজা বন্ধ করে দিল। ভাবির কথার ধরন শুনে মনে হচ্ছে ভাবি কোনো বিষয় নিয়ে ভীষণ রেগে আছেন। আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু হঠাৎ আমার বউয়ের হলোটা কি? নীলাদ্র কুশলের কাঁধের উপর থেকে হাত সরিয়ে দরজা কান পেতে ভেতরের কথোপকথনের শব্দ শোনার চেষ্টা করে। তাহির শান্ত স্বরে বলল, কি হয়েছে তরুণীমা? তরুণীমা কোনো প্রত্যুত্তর না করে তাহিরের সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করে তাহিরের গালে একটা চর বসিয়ে দেয়, যার শব্দ বাহির থেকে কুশল আর নীলাদ্র দুজনেই স্পষ্টভাবে শুনতে পায়। নীলাদ্র বলল, এই থাপ্পড় দেওয়ার শব্দ শোনা গেল তো, ভাবি কি তাহিরকে থাপ্পড় দিল? কুশল শারীরিক অঙ্গভঙ্গি দ্বারা বোঝালো যে হতেও পারে। তরুর আকস্মিক এমন কাজে তাহির ও চেহারায় হতভম্বতার ছাপ ফুটিয়ে গালে এক হাত রেখে যেই না কিছু বলতে নিবে, অমনি তরুণীমা অন্য হাতে দিয়ে আবারও নিজের সর্বশক্তি প্রয়োগ করে তাহিরের অন্য গালে একটা চর বসিয়ে দেয়। নীলাদ্র নিজের দু গালে দু হাত রেখে বলল, আবার থাপ্পড় দিল? তাহির ওর গালে দু হাত রেখে তরুণীমার দিকে তাকিয়ে আছে। তরুণীমা দাঁতে দাঁত চেপে বলল, মুখ দিয়ে এখন আর একটা শব্দ উচ্চারণ করার চেষ্টাও যদি করেছেন আপনি, তাহলে ওই যে বেডসাইড টেবিলের উপর রাখা ঝুড়ির ভেতর ঝুড়িটা দেখছেন, ওটা দিয়ে আপনার জিহ্বাটা একদম কেটে ফেলবো। তরুর এমন কথায় তাহিরের চোখ স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় হয়ে যায়। তরুণীমা আবারও বলল, এখন যা যা প্রশ্ন করব সবগুলোর উত্তর চাই আমি, হ্যাঁ বা না মাথা নাড়িয়ে তা বুঝিয়ে দেবেন। তাহির সঙ্গে সঙ্গে একপাশে মাথা নাড়িয়ে আচ্ছা বোঝায়। তরুণীমা শব্দ করে নিঃশব্দে ফেলে বলল, আমি যে বিবাহিত এই কথা আপনি কি জানেন? তাহির মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। শুনলাম আপনি এখনো আমায় ভালোবাসেন, এটা কি সত্যি? তরুর দ্বিতীয় প্রশ্ন শুনে তাহির নীরব থাকে। তরুণীমা রাগী স্বরে বলল, ভেবে চিন্তে উত্তর করুন, নয়তো আজ আপনার গাল দুটো ঠিক থাকবে না। তাহির ওর গাল থেকে সরিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। তরুণীমা মুখে কিছু না বলে সঙ্গে সঙ্গে তাহিরের গালে আরেকটা থাপ্পড় বসিয়ে দেয়। তাহির ওর মাথা নিচু করে ফেলে। তরুণীমা রাগী স্বরে বলল, একজন বিবাহিত নারীর জন্য এখনো নিজের মনে ভালোবাসার অনুভূতিগুলোকে বাঁচিয়ে রেখেছেন কোন লজ্জায়? আপনার কি মনে হয় আমি আমার স্বামী কুশল চৌধুরীকে ছেড়ে দিয়ে আবারও আপনার কাছে ফিরে আসব? তাহির কোনো প্রত্যুত্তর করে না। তরুণীমা বলল, আমার চোখের দিকে তাকান তাহির। তাহির তরুর চোখের দিকে তাকায়। তাহিরের দু চোখের মনির চারপাশ সাদা অংশ ইতিমধ্যে হালকা লাল বর্ণ ধারণ করেছে। তরুণীমা আবার বলল, হুমায়রা যে আপনাকে ভালোবাসে এই কথাটা কি আপনি জানেন? তাহির আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। তরুণীমা আবারও তাহিরের অন্য গালে সজোরে একটা থাপ্পড় দেয়। তারপর চারটে থাপ্পড় খেয়ে তাহিরের ফর্সা গাল দুটো হালকা লাল বর্ণ ধারণ করেছে। তরুণীমা দাঁতে দাঁত পিষে বলল, একজন বিবাহিত নারীর জন্য মায়া, ভালোবাসা, স্মৃতি মনের ভেতর পুষে রেখে হুমায়রার ভালোবাসাকে ছোট করার, ওর অনুভূতিগুলোকে অমূল্যায়ন করার অধিকার আপনাকে কে দিয়েছে? তাহিরা তরু চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না। সে মাথা নিচু করে ফেলে আবারও। তরুণীমা তাহিরে পাঞ্জাবির কলার এক হাতে চেপে ধরে রাগী স্বরে বলল, যাকে পাওয়া আর কখনো সম্ভব না, তার স্মৃতি মনের ভেতর পুষে রেখে যে আপনাকে পাগলের মতো ভালোবাসে, তার ভালোবাসাকে ঠুকরাচ্ছেন আপনি। ছি! একটা কথা পরিষ্কার বাংলায় বলছি, আমার সব স্মৃতি মন ও মস্তিষ্ক থেকে চিরতরের জন্য মুছে ফেলুন আর হুমায়রাকে বোঝার চেষ্টা করুন। ওকে ওর সবটা উজাড় করে এরপর আপনাকে ভালোবাসার সুযোগ দিন, দেখবেন আপনিও ওকে ভালোবাসতে বাধ্য হবেন। তবে হ্যাঁ, লাস্ট আর একটা কথা বলে রাখছি, এটাও মাথার ভেতরে ঢুকিয়ে নিন ভালোভাবে। আজকে এই মুহূর্তের পর যদি আর কখনো আপনার কোনো কথায় বা আচরণে হুমায়রার মন খারাপ হয় বা ওর চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে বা আমি জানতে পারি আপনি আবারও আমার কথা স্মরণ করে ওকে বিন্দুমাত্র অবহেলা করেছেন, তবে সেই দিনটাই হবে আপনার জীবনের শেষ দিন। এই বলে তরুণীমা তাহিরের কড়া ছেড়ে দিয়ে দ্রুত পায়ে দরজার কাছে এসে দরজা খুলতেই নীলাদ্র থাপ করে মেঝের উপর পড়ে যায়। তরুণীমা বুঝতে পারে এত সময় নীলাদ্র দরজা হেলান দিয়ে দাঁড়িয়েছিল, তাই এই পরিণত হলো ওর। তরুণীমার সামনে তাকাতে দেখে কুশল ওর দিকে শান্ত দৃষ্টি স্থির রেখে দাঁড়িয়ে আছে। তরুণীমা কোনো কথা না বলে স্থান ত্যাগ করে। কুশলও কিছু বলে তরুণীমাকে বাধা প্রয়োগ করে না। কুশল নীলাদ্রের পায়ে হালকা করে একটা লাথি প্রয়োগ করে বলল, উঠ বেটা। নীলাদ্র উঠে দাঁড়িয়ে তাহিরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তোমার গাল দুটো ব্যথা করছে না ভাই?
বরফ দিবে? তাহির ছলছল দৃষ্টি নীলাদ্রির দিকে তাকে আলতোভাবে ওর গালে দুহাত রেখে বিছানার কাছে যেতে যেতে বলল, তাহার বলতে আহ কি ব্যথা, ভাই বরফ এনে দাও জলদি। নীলাদ্র দ্রুত রুম থেকে বেরিয়ে যায় বরফ আনতে। কিছু সময় পর নীলাদ্র বরফ এনে তাহিরের গালে লাগিয়ে দিতে থাকে। নীলাদ্র বলল, কুশল বন্ধু আমার, সাবধানে থাকিস তুই সব সময়। তাহির কি ভুল করেছে তা তো জানি না, কিন্তু এটাই ওর কি হাল করে দিয়েছে দেখছিস তো। তুই যদি কোনো ভুল করিস তাহলে তোর কি যে অবস্থা করবে আমাদের ডেঞ্জারাস ভাবি, সেটা ভেবে এখনই আমার শরীর শিউরে উঠছে। তালুকদার ভিলার ড্রয়িং রুমের সোফায় তাহির, হুমায়রা, ওদের বাবা মা, নীলাদ্র, সন্ধ্যা, কুশল, তরুণীমা আর একজন মধ্যবয়সের কাজী সাহেব বসে আছেন। তাহিরের তরফ থেকে নীলাদ্র, সন্ধ্যা আর হুমায়রার তরফ থেকে কুশল, তরুণীমা বিবাহের শিক্ষা সাক্ষীদাতার ভূমিকা পালন করে। ওদের সকলের উপস্থিতিতে ইসলামিক ও আইনি দুই পদ্ধতি অবলম্বন করে তাহির ও হুমায়রার বিবাহ কার্য সম্পন্ন হয়। এরপর সকালে ওদের বৈবাহিক জীবনের জন্য সুখ ও শান্তি কামনা করে মোনাজাত করে। একসাথে রাতের খাবার খাওয়া শেষ করে সন্ধ্যা, তরুণীমা দুজনে মিলে হুমায়রাকে তাহিরের রুমে নিয়ে যায়। পারিবারিকভাবে খুবই ছোট আয়োজন ওদের বিবাহ হওয়ায় বাসর ঘরের ডেকোরেশনও সাধারণ রেখেছে। বেলির রজনীগন্ধা ও গোলাপ ফুলের সুগন্ধে পুরো ঘর এক অন্যরকম সুন্দর পরিবেশে পরিণত হয়েছে। সন্ধ্যা তরুণীমা হুমায়রাকে বিছানার মাঝ পর্যায়ে বসিয়ে দেয়। তরুণীমা শান্ত স্বরে বলল, সন্ধ্যা তোমার মেজো ভাইয়া আর নীলাদ্র ভাইয়ার কাছে গিয়ে বলো ওনারা যেন তাহিরকে নিয়ে আসেন এক্ষুনি। সন্ধ্যা বিছানা থেকে নেমে রুমের বাইরে চলে যায়। তরুণীমা হুমায়রার ডান হাতের উপর হাত রেখে স্মিত হাসি দিয়ে বলল, মন খারাপ করো না হুমায়রা, আজ যেভাবে তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে বৈধ সম্পর্কে আবদ্ধ হয়েছ, তেমনি খুব তাড়াতাড়ি তোমার ভালোবাসার মানুষটির থেকে তুমি তোমার প্রাপ্য সম্মান, ভালোবাসা, আদর, যত্নও পাবে। বিয়ের সম্পর্ক অনেক পবিত্র হয়, এই সম্পর্কে আল্লাহ তাআলার রহমত থাকে। তিনি দুজন মানুষের মাঝে ভালোবাসার অনুভূতির সৃষ্টি করেন, সর্বদা ভালোবাসা রেখো তার উপর। তরুণীমার কথাগুলো শোনার পর হুমায়রার মাঝে কিছুটা ভালো লাগা ও স্বস্তি কাজ করে। হুমায়রা তরুণীমার দিকে তাকে শান্ত স্বরে বলল, ইনশাআল্লাহ তরুণীমা, তোমার কথাগুলোই যেন ঠিক হয়। তরুণীমা হাসি মুখে হুমায়রার মাথার উপর ওড়না থেকে পিনটা খুলে দিয়ে গলা পর্যন্ত টেনে নেয়। সেই সময় কুশল আর নীলাদ্র তাহিরকে নিয়ে রুমে প্রবেশ করে। সন্ধ্যাও ছিল ওদের সাথে। তরুণীমা বিছানা থেকে নেমে ওদের সামনে এসে দাঁড়ায়। নীলাদ্র তরুণীমাকে দেখা মাত্র তাহিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলল, ভাই গালে কি এখনো ব্যথা করছে? শুধু গাল না ভাই, দুই পাশের দাঁতের মাড়ি শুদ্ধ ব্যথা ধরে আছে। এবার হুমায়রা ভাবিকে বলে স্ব ইচ্ছায় 2 গেলে আরো 2টা ডোজ নিয়ে নিও, তাহলে ছক্কা হয়ে যাবে। সন্ধ্যাবাবির থেকে 1 ডজন ডোজ খাওয়ার শখ হয়েছে তোমার, সেই কথা সরাসরি বললেই পারো। আরে কি যে বলো তুমি ভাই, সন্ধ্যা যেই পরিমাণ ভীতু, সে দিবে আমায় ডোজ, এগুলো কল্পনাতেও সম্ভব না। আমিও কখনো কল্পনা করিনি তরুণীমা আমাকে পরপর 4-4টে থাপ্পড় মারার মতো সাহস করতে পারবে, কিন্তু কল্পনাতেও সম্ভব না হওয়া এটা তো বাস্তবে হয়ে গেল। শুনেছিলাম সুন্দরী মেয়েদের হাত অনেক নরম হয়, কিন্তু থাপ্পড়গুলো খাওয়ার পর সেই ধারণাও ভেঙে গেছে ভাই আমার। আমি সন্ধ্যাকে ভয় পাই না বুঝলে ভাই। তাহির নীলাদ্রের এরূপ কথা শোনার পর সঙ্গে সঙ্গে সন্ধ্যাকে উদ্দেশ্য করে বলল, সন্ধ্যা ভাবি, নীলাদ্র ভাই বলল আপনার নাক নাকি অনেক মোটা হয়ে যাচ্ছে দিন দিন, আপনাকে বুঝি বলেও সম্বোধন করেছে। তাহিরের মুখে এরূপ কথা শোনার পর নীলাদ্রের চোখের আকার স্বাভাবিকের তুলনায় অনেক বড় হয়ে গিয়েছে। নীলাদ্র ওর মুখে এক হাত চেপে ধরে। সন্ধ্যা নীলাদ্রের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রাগে ফোঁস করতে করতে বলল, আমাকে বুঝি বলে সম্বোধন করা, এক্ষুনি বের করছি। নীলাদ্র ঘন ঘন মাথা এদিক ওদিক নাড়িয়ে বোঝাতে চায় সে এমনটা বলেনি, কিন্তু সন্ধ্যা নীলাদ্রের ইশারাকে পরোয়া না করে ওর হাত ধরে টানতে টানতে সামনের দিকে নিয়ে যেতে শুরু করে। নীলাদ্র উচ্চস্বরে বলল, কুশল বন্ধু আমার, তোর ডাকাতিনি বোনের হাত থেকে বাঁচা আমার। তাহির ভাই, এ তুমি কি করলে? আমারে এভাবে ফাঁসিয়ে দিলে? ওরে কে আছো, বাঁচাও আমায়। নীলাদ্র সন্ধ্যা চোখের আড়াল হতে তাহির, কুশল, তরুণীমা তিনজনই শব্দ করে হাসতে শুরু করে। কুশল হাসি থামিয়ে বলল, বেচারাকে এভাবে ফাঁসিয়ে দিলে তুমি ভাই? সে তো জোর গলায় বলছিল সে নাকি ভাবিকে একটুও ভয় পায় না, তার নমুনা তো দেখতেই এই কাজ করলাম। কুশল, এখন আমাদের যাওয়া উচিত। হুমায়রা অনেক সময় হলো ভেতরে একা বসে আছে। ঠিক বলেছ তাহির ভাই, বেস্ট অফ লাক।
এই বলে কুশল তরুণীমাকে নিয়ে স্থান ত্যাগ করে। তাহির একবার শব্দ করে নিঃশ্বাস ফেলে রুমের ভেতর প্রবেশ করে ভেতর থেকে দরজা আটকে দেয়। দরজা আটকে দেওয়ার শব্দ শোনা মাত্র হুমায়রা ওর বেনারসির এক অংশ মুষ্টিবদ্ধ করে ধরে ঘোমটার নিচে থেকেই ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করে। তাহির ধীর পায়ে বিছানার দিকে অগ্রসর হয়। তাহির বিছানার কাছে এসে একপাশে বসে আরও একবার শব্দ করে নিঃশ্বাস ফেলে শান্ত স্বরে বলে, হিমু, তোকে আমার কিছু বলার আছে। হুমায়রা নিশ্চুপ হয়ে আছে। তাহির কিছু সময় নীরব থাকার পর আবারও বলল, আজ আমরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছি, তাই একজন স্ত্রী হিসেবে তোর আমার উপর সম্পূর্ণ অধিকার আছে। আমি এটা জানি আর মানিও, কিন্তু তুই খুব ভালো করেই আমার মনের অবস্থা সম্পর্কে জানিস। হয়তো এটাও বুঝতে পেরেছিস, নিজের ভালোবাসার মানুষটাকে হুট করে হারিয়ে ফেলার পর পুনরায় তোকে ভালোবাসাটা আমার জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমার কিছুটা সময় প্রয়োজন। আশা রাখছি তুই আমাকে আর আমার অবস্থানটা বুঝতে পারবি। এ বলে তাহির বিছানা থেকে উঠে বেলকনিতে চলে যায়। হুমায়রা কিছু সময় নীরব হয়ে বসে থাকার পর নিজের মুখের উপর থেকে ঘোমটা সরিয়ে বিছানা থেকে নেমে ধীর পায়ে বেলকনির দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দেখে তাহির বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টি ওই বিশাল আকাশের এক অংশ জুড়ে ছোট থালার মতো অপরূপ সৌন্দর্যের অধিকারী চাঁদের উপর স্থির হয়ে আছে। হুমায়রা তাহিরের পেছনে গিয়ে দাঁড়িয়ে পেছন থেকে ওকে দুহাতে জড়িয়ে ধরে। তাহির ওই প্রথম এতটা কাছে হুমায়রার উপস্থিতি উপলব্ধি করতে পেরে সাথে সাথে নিজের দুচোখ বন্ধ করে ফেলে। হুমায়রা তাহিরের পিঠে মাথা টেকে শান্ত স্বরে বলল, এত বছর অপেক্ষা করার ফলস্বরূপ আজ আমি তোমাকে আমার স্বামী রূপে পেয়েছি। তাই তোমার ভালোবাসা, আদর, যত্ন পাওয়ার জন্য আমাকে আরো কয়েক যুগ যদি অপেক্ষা করতে হয়, আমি তাও করতে রাজি আছি। তাহির, শুধু আমাকে আমাকে আমার মতো করে তোমায় ভালোবাসতে দিও, যত্ন করতে দিও। আমার নিজের প্রতি এতটুকু বিশ্বাস আছে যে আমি আমার ভালোবাসার যত্ন নিয়ে তোমার মন অবশ্যই জয় করতে পারবো। তোমার অবহেলা, কড়া ভাষায় কথা বলা আমি একদমই নিতে পারি না। আমার বুকের ভেতরে ভীষণ যন্ত্রণা হয়। এমনিতেই তোমার ভালোবাসার অভাব আমায় দারুণ যন্ত্রণায় ভোগাচ্ছে। এর ভেতর আমি তোমার তরফ থেকে আর কোনো বাড়তি যন্ত্রণা সহ্য করতে পারবো না। প্লিজ, তুমি আমার ভালোবাসতে সময় নাও, কিন্তু অন্যান্য দিক থেকে আমায় আর কখনো যন্ত্রণা দিও না। তাহির শক্ত পাথরের মতো স্থির ও নীরব হয়ে দাঁড়িয়ে আছে। তালুকদার ভিড়ায় সন্ধ্যার নিজের জন্য ঠিক করে দেওয়া রুমটিতে সন্ধ্যা নীলাদ্রকে নিয়ে এসে ওকে ধাক্কা দিয়ে ভেতরে রেখে সে নিজেও ভেতরে প্রবেশ করে ঠাস করে দরজা আটকে দেয়। সন্ধ্যার এভাবে দরজা আটকানোর শব্দ শোনা মাত্র নীলাদ্র উল্টো করে থাকা অবস্থায় নিজের দুগালে দুহাত চেপে ধরে বিড়বিড়িয়ে পড়ল, নীল, নীল রে, আজ তুই শেষ। তাহিরের মতো আজ তোর গেলেও 10 থেকে 12টা ঢালাই পড়বে, কিন্তু এমনটা তো হতে দেওয়া যায় না। বিয়ের আগে জুনিয়র বউয়ের হাতে থাপ্পড় খেলে আমার প্রেস্টিজ বলতে তো কিছুই বেঁচে থাকবে না। তাই আমি আমার গাল থেকে এই মুহূর্তে আমার হাত সরাবো না কিছুতেই। এতে যদি পৃথিবী উল্টে অগুণতিক ভাগও হয়ে যায়, তবুও আমি আমার গাল থেকে হাত সরাবো না। সন্ধ্যা নীলাদ্রের সামনে গিয়ে কোমরে দুহাত রেখে দাঁড়িয়ে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি স্থির করে বলল, গাল থেকে হাত সরান। নীলাদ্র ওভাবে থেকেই দ্রুত এপাশ ওপাশ মাথা নাড়িয়ে না সূচক জবাব দেয়। সন্ধ্যা ধমকের স্বরে বলল, সরান বলছি। নীলাদ্র সঙ্গে সঙ্গে ওর দুগাল থেকে দুহাত ছড়িয়ে বুকের সাথে গুজে নেয়। সন্ধ্যা আবারও বলল, হাত দুটো ওখানে না রেখে নিজের কানে রাখুন আর গুনে গুনে 100 বার উঠা বসা করুন। সন্ধ্যার এরূপ কথা শুনে নীলাদ্রের চোখজোড়া স্বাভাবিকের তুলনায় বেশ বড় হয়ে যায়। পরক্ষণে নীলাদ্র বলল, এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি জানিস একের পিঠে দুটো শূন্য বসালে তবেই 100 হয়, আর 100 বার কান ধরে উঠবোস করলে কি আমাকে আর খুঁজে পাওয়া যাবে নাকি? 1 মিনিট লেট করলে 10 বার করে বেশিবার কানে ধরে উঠা বসা করতে হবে আপনার। আপনি অলরেডি 2 মিনিট সময় অপচয় করেছেন, তাই আপনাকে 100 নয় 120 বার কানে ধরে উঠা বসা করতে হবে। সন্ধ্যা জান আমার একমাত্র হবু বউ, আমার স্বপ্ন কল্পনা বাস্তবের অফুরন্ত শক্তি, আমার নিজের একমাত্র হবু জামাইয়ের সাথে এত বড় অন্যায় তুই করতে পারিস না। তুই তো আমায় ভালোবাসিস, বল। 140 বার। তোর মনে কি বিন্দুমাত্র মায়াদয় কাজ করছে না? দেশে পুরুষ নির্যাতন মামলা সম্পর্কিত কোনো আইন নেই বলে আমার মতো নিরীহ অবলা পুরুষের উপর তুই এত বড় নির্যাতন করবি? 150 বার। নীলাদ্র বুঝতে পারে এত কথা বলে কোনো লাভ হবে না। এখন উল্টো নিজের পায়ে কুড়াল মেরে মেরে পায়ের অবস্থা খারাপ করা হবে।
তাই নীলাদ্র অসহায়ের মতো মুখশ্রী করে দুই কানে দুই হাত রেখে উঠা বসা করতে শুরু করে। সন্ধ্যা নীলাদ্রের সামনে চেয়ারে নিয়ে বসে কাউন্ট করতে শুরু করে। কুশল তরুণীমাকে নিয়ে ওদের জন্য বরাদ্দকৃত রুমের ভেতর প্রবেশ করে। কুশল রুমের দরজা ভেতর থেকে আটকে দেয়। তরুণীমার সামনের দিকে দু কদম বাড়াতে না বাড়াতেই কুশল তরুণীমার এক হাত ধরে টান দিয়ে নিজের বুকের উপর এনে ফেলে অন্য হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে। কুশলের আকস্মিক এমন কাজে তরুণীমা কিছুটা ভড়কে যায়। পরক্ষণে কুশল তরুণীমা মুখের উপর এসে পড়া মাঝারি আকারের চুলগুলো খুব যত্ন সহকারে ওর কানের পেছনে গুঁজে দেয়। কুশলের গরম নিঃশ্বাস তরুর মুখশ্রীর উপর আছড়ে পড়ছে। কুশল তরু থুতনিতে নিজের সাদা আঙুল থেকে ওর মুখটা খানিক উঁচু করে ধরে। তরু ওর চোখ বন্ধ করে রেখেছে। কুশল ওর ঠোঁটের হালকা হাসির রেখা ফুটিয়ে তুলে তরুর চোখের উপর ফু দেয়। পরক্ষণে তরু ধীরে ধীরে চোখ মেলে কুশলের চোখের দিকে তাকায়। কুশল শান্ত স্বরে বলল, সেদিনের অসম্পূর্ণ চা পাওয়ার পূর্ণতা কি আজ হতে পারে মিসেস তরুণীমা চৌধুরী? কুশলের কথার ভাঁজ বুঝতে পেরে তরুণীমা ওর চেহারায় লজ্জাভাব ফুটিয়ে কুশলের বুকে মাথা ঠেকায়। কুশল বলল, ইস, এত সুন্দরভাবে সম্মতি জানালে কি আর নিজেকে ধরে রাখা যায়? এ বলে কুশল তরুণীমাকে পাঁচা কোলে তুলে নেয়। তরুণীমা দু হাতে কুশলের গলা জড়িয়ে ধরে ওর বুকের উপর মাথা নুয়ে রেখেছে। বিছানার কাছে এসে কুশল তরুণীমাকে বিছানার উপর শুয়ে দেয়। তরু তৎক্ষণাৎ দু হাতে নিজের মুখশ্রী ঢেকে নিজের লজ্জাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কুশল হাসি মুখে তরুর পাশে বসে ওর উপর কিছুটা ঝুঁকে দু হাত দিয়ে তরুর মুখের উপর রাখা ওর দুহাত সরিয়ে ওর মাথার দুপাশে বালিশের উপর আলতোভাবে চেপে ধরে। তরুর নিঃশ্বাসের ও হৃৎপিণ্ডের ওঠানামার বেগ সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে। কুশল তরুর দু চোখের পাতায় ভালোবাসার পরশ রেখে দেয়। এরপর তরুর কানের কাছে মুখ নিয়ে শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে ঘোর লাগা স্বরে বলল, আজ দুটো মন ও দুটো শরীরকে মিলেমিশে একাকার হয়ে ভালোবাসার সুখময় সাগরের অতলে ডুবে যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। এ বলে কুশল তরুর কানের লতিতে আলতোভাবে বাড় দেয়। তরুর চোখ দুটো খিচে আরো গভীরভাবে বন্ধ করার চেষ্টা করে। ধীরে ধীরে ওদের দুজনে মিলনে যাত্রার গভীরতা বাড়তে শুরু করে। আজ তাদের ভালোবাসার পরিপূর্ণতা রূপ পায়। ইতিমধ্যে ৬৫ বার কানে ধরে উঠা বসা করার পর নীলাদ্রের অবস্থা কাহিল হয়ে যায়। ৬৬ বারের সময় নীলাদ্র বসার পর যেন আর ওঠার শক্তি পায় না। ধপ মেঝের উপর বসে পড়ে নিজের মাথা দু হাতে চেপে ধরে বলল, আমার মাথা ঘুরছে, পড়ে গেলাম রে। এই কথা বলেই নীলাদ্র মেঝের ওপর ঢলে পড়ে যায়। সন্ধ্যায় চেয়ারে বসে থাকা অবস্থাতে নিজের ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে নিয়ে নীলাদ্রের দিকে তাকিয়ে মনে মনে বলল, ব্যাটা কি সত্যিই সেন্সলেস হয়ে গেল, নাকি আমাকে টুপি পরাতে নাটক করছে? কিছু সময় পরও যখন নীলাদ্র সজাগ হয় না, তখন সন্ধ্যায় চেয়ার ছেড়ে উঠে নীলাদ্রের মাথার পাশে গিয়ে বসে। সে সময় সন্ধ্যা লক্ষ্য করে নীলাদ্রের চোখ বন্ধ থাকা অবস্থাতেও ওর চোখের মণি দুটো ঘন ঘন নড়ছে। সন্ধ্যার আর বুঝতে বাকি নেই যে নীলাদ্র ওর শাস্তি থেকে বাঁচতে সেন্সলেস হওয়ার মিথ্যা নাটক করছে। সন্ধ্যা ওর ঠোঁটে বাঁকা হাসির রেখা ফুটিয়ে নীলাদ্রের মাথার পাশ থেকে উঠে দাঁড়িয়ে বেডের কাছে গিয়ে বেডসাইড টেবিলের উপর থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে আবারও নীলাদ্রের মাথার সামনে এসে দাঁড়িয়ে ওর মুখের উপর গ্লাসের সবটুকু পানি ঢেলে দেয়। মুখের উপর আকস্মিক এতগুলো পানি পড়ায় নীলাদ্র লাফ দিয়ে শোয়া অবস্থা থেকে উঠে বসে দ্রুততার স্বরে বলে, আরে রুমের ছাদ ফুটো হয়ে গিয়েছে রে, কতগুলো পানি আমার মুখের উপর এসে পড়লো। সন্ধ্যা ওর বুকের সাথে দুহাত ভাঁজ করে রেখে নীলাদ্রের উপর তীক্ষ্ণ দৃষ্টি স্থির করে বলল, সেন্সলেস হয়ে যাওয়া কোনো মানুষের চোখের মনি এত ঘন ঘন নাড়াচাড়া করে না, তাই নেক্সট টাইম এসব বিষয়ে সতর্ক থেকে সেন্সলেস হওয়ার নাটক করিয়েন, কেমন? এ বলে সন্ধ্যা রুমের দরজার কাছে গিয়ে দরজা খুলে বাইরে চলে যায়। নীলাদ্র সন্ধ্যা যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল, একজন প্রফেশনাল ডাক্তার হয়েও সেন্সলেস হওয়ার সামান্য অভিনয়টুকু ঠিকভাবে করতে পারলাম না, ছি ছি ছি। সকালবেলা জানালার পর্দা ভেদ করে সকালের সূর্যের মিষ্টি রোদ কুশলের চোখে এসে পড়লে ওর ঘুম ভেঙে যায়। কুশল চোখ মেলে তাকাতেই তরুকে নিজের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে থাকা অবস্থায় দেখতে পায়। তরুর মায়া মাখানো মুখশ্রীর ওপর দৃষ্টি স্থির করতেই গতকাল রাতের কথা মনে পড়ে যায় কুশলের। পরক্ষণে কুশলের ঠোঁটে তৃপ্তির হাসির রেখা ফুটে ওঠে। কুশল লক্ষ্য করে সূর্যের আলো তরুর চোখে এসে পড়েছে।
যার ফলে তরু চোখ মুখ কুঁচকে নিয়ে ওকে এটার জানান দিচ্ছে যে ওর ঘুমের বিঘ্নতা ঘটছে। কুশল ওর ডান হাত একটু উঁচু করে ছায়া তৈরি করে তরু চোখের উপর সূর্যের আলো আসার পথ বন্ধ করে দেয়। পরক্ষণেই তরু কুশলকে একটু শক্তভাবে জড়িয়ে ধরে আবারও গভীর ঘুমে ডুবে যায়। বেশ কিছু সময় পর তরু ঘুম ভেঙে যায়। তরু পিটপিট করে চোখ মেলে তাকাতেই ওর চোখের সামনে কুশলের হাত উঁচু করে রাখা অবস্থায় আবিষ্কার করে। কুশল এত সময় তরুর দিকেই তাকিয়েছিল। তরুকে জাগতে দেখে কুশল শান্ত স্বরে বলল, অবশেষে ঘুম ভাঙলো আমার মনের রানীর। আপনি আপনার হাত আমার চোখের সামনে এইভাবে উঁচু করে রেখেছেন কেন? কুশল ওর হাত সরাতে এক টুকরো রোদ তরু চোখে এসে বিঁধলে সঙ্গে সঙ্গে তরু চোখ মুখ কুঁচকে বন্ধ করে ফেলে। কুশল আবার ওর হাত উঁচু করে তরুর চোখের সামনে ধরে বলল, আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। তরু কুশলের বুকের ওপর দুই হাত ভাঁজ করে থুতনি ঠেকিয়ে বলল, কয়টা বাজে এখন? কুশল চোখ দিয়ে সামনের দিকে ইশারা করলে তরু ঘাড় বাঁকিয়ে সেদিকে লক্ষ্য করতেই দেখে দেয়ালের উপর একটা দেয়াল ঘড়ি টাঙানো আছে। ঘড়িতে যখন সময় সকাল 9টা, তরু আবারও কুশলের দিকে তাকিয়ে অবাক স্বরে বলল, আপনি বিগত 3 ঘন্টা যাবৎ হাত এইভাবে উঁচু করে রেখে ছায়া দিয়েছেন যেন আমার ঘুমের বিঘ্নতা না ঘটে। তোমার মায়া মাখানো ঘুমন্ত মুখশ্রীর উপরেই দৃষ্টি স্থির করে রেখেছিলাম এত সময়। কিভাবে যে এতটা সময় পেরিয়ে গেল বুঝতে পারিনি। আমার কাছে এই 3 ঘন্টাকে 3 সেকেন্ডেরও কম সময় বলে মনে হচ্ছে। তোমাকে আজীবন ধরে দেখে গেলেও দেখা শেষ হবে না আমার বউ। কুশলের মুখে এরূপ কথাগুলো শুনে তরুর চোখে খুশির অশ্রু আর ধৈর্যের তৃপ্তির হাসির রেখা ফুটে ওঠে। তরু কুশলের বুকের ওপর আবারও মাথা নুয়ে বলে, এত ভালোবাসা, এত সুখ, এত যত্ন কি আমার কপালে চিরস্থায়ী হবে কুশল? আপনার এত ভালোবাসা যে আমার মনের ভেতর ভয়ের সৃষ্টি করছে। কথাগুলো বলতে বলতে তরু দুচোখ বেয়ে দুফোঁটা অশ্রু কুশলের উন্মুক্ত বুকের ওপর পড়ে কুশল তা অনুভব করতে পায়। কুশল দু হাতে তরুকে জড়িয়ে ধরে বলল, ভয় বা চিন্তার কোনো কারণ নেই বউ। সব রকম বিপদের সময় আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। কাউকে তোমার শরীরের সামান্য আঁচড় কাটতেই দিব না। আপনি আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আমায় বিপদ থেকে রক্ষা করবেন, তাহলে আপনার সামনে কে ঢাল হয়ে দাঁড়াবে? আমার জন্য তো আপনি বারবার বিপদের সম্মুখীন হতে পারেন না। কোনোভাবেই আমি আপনাকে হারাতে রাজি না। আমার কিছুই হবে না। সবসময় সত্য ও ন্যায়ের পথে চলেছি আমি, তাই আমাকে রক্ষা করার জন্য আমাদের সৃষ্টিকর্তাই যথেষ্ট। তরু আর কিছু না বলে চোখ বন্ধ করে নেয়। কুশলও একবার শব্দ করে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয়। ড্রয়িং রুমের সোফায় একা একাই বসে আছে সন্ধ্যা। সেই সময় নীলাদ্র ড্রয়িং রুমে এসে সন্ধ্যার পাশে বসলে সন্ধ্যা নীলাদ্রের থেকে দূরত্ব বজায় রাখতে কিছুটা সরে বসে। সন্ধ্যাকে এমন করতে দেখে নীলাদ্র ভ্রু কুঁচকে নিয়ে আবারও সন্ধ্যার সন্নিকটে গিয়ে বসে, কিন্তু সন্ধ্যা আবারও একই কাজ করে। এভাবে কিছু সময় চলতে থাকলে একটা সময় সন্ধ্যা সোফার একেবারে কর্নারে চলে আসে। নীলাদ্র সন্ধ্যার উপর দৃষ্টি স্থির রেখে বলল, আর একটু সরে বসবি না এবার? সন্ধ্যা মুখে কিছু না বলে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। নীলাদ্র মনে করেছিল সন্ধ্যা সত্যিই হয়তো সরে বসতে যাবে, তাই সে সন্ধ্যাকে ধরার জন্য হাত বাড়াতে গিয়ে তাল সামলাতে না পেরে নিজেই সোফার পাশে ফাঁকা স্থানে পড়ে যায়। নীলাদ্রকে এভাবে পড়ে যেতে দেখে না চাইতেও সন্ধ্যা হেসে ওঠে। নীলাদ্র মেঝেতে পড়ে থাকা অবস্থাতে ঘাড় বাঁকিয়ে অসহায়ের মতো মুখশ্রী করে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা ওর ঠোঁট চেপে হাসি নিয়ন্ত্রণ করে নিজের বুকের এক পাশে এসে পড়া চুলগুলোকে এক হাত দিয়ে ঝাটকা মেরে পিঠের উপর ফেলে সামনের দিকে অগ্রসর হতে থাকে। নীলাদ্রের উপর দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, বিয়ের আগেই এই মেয়ে আমার যে করুণ হাল বানিয়ে ছাড়ছে। বিয়ের পর না জানি আমার অবস্থা কি হবে, এসব ভাবতেও তো আমার শরীর শিউরে উঠছে। সকালে নাস্তার পর্ব শেষ করে তালুকদার ভিলার ড্রয়িং রুমে সোফায় তালুকদার পরিবারের সদস্যরা সহ কুশল, নীলাদ্র, সন্ধ্যা, তরুণীমা। সেই সময় তাহিরের মা রেবেকা তালুকদার কুশলকে উদ্দেশ্য করে বললেন, কুশল বাবা, ভয়ঙ্কর এই রক্তক্ষয়ী প্রতিশোধের খেলায় পরবর্তী পরিকল্পনা কি তোমার? যার জন্য অরুণিমাকে দরুণ যন্ত্রণা সহ্য করে মারা যেতে হয়েছে আর তাহিরকে বিনা দোষে 5 বছর জেল খাটতে হয়েছে, সেই হবে আমাদের প্রথম শিকার। কে সেই খুনি বাবা? রিজভী ও কামিনী চৌধুরীর একমাত্র পাপী ছেলে রাজবীর চৌধুরী
নিজের পাপ কর্মকে ঢাকতে অরুণিমাকে খুন করেছিল, আর সেই খুনের দায়ভার চাপিয়ে দিয়েছিল তাহিরের উপর। ওই হারামখোরকে পরিকল্পনার জালে ফাঁসাবে কি করে তুমি মেজো ভাইয়া?